হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই এপিসোডে আমরা দেখাবো সিম্ফনি Z30 এর ভাঙা গ্লাস পরিবর্তনের সম্পূর্ণ টিউটোরিয়াল। তো এখানে আমরা মোবাইলটা সম্পূর্ণ খোলা থেকে শুরু করে ডিসপ্লে কিভাবে খুলতে হয়, কিভাবে ডিসপ্লে থেকে ভাঙা গ্লাসটা আলাদা করতে হয়, কিভাবে ডিসপ্লে পরিষ্কার করতে হয় এবং কিভাবে আরেকটা নতুন গ্লাস ডিসপ্লের সঙ্গে অ্যাটাচড করতে হয় এবং পরবর্তীতে কিভাবে সম্পূর্ণ মোবাইলটা সম্পূর্ণভাবে অ্যাসেম্বল করতে হয়, তার সম্পূর্ণ টিউটোরিয়ালটাই আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা দেখতেই পারতেছেন যে মোবাইলের গ্লাসটা কিন্তু ভাঙা, এটা তারপরে কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, টাচে ঠিকঠাক কাজ করতেছে, ক্যামেরাও ঠিকঠাক আছে, কোনো ধরনের সমস্যা নাই। তো এখানে আমাদের ভাঙা গ্লাস পরিবর্তন করার জন্য যে দুটো রুলস মানতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনার ডিসপ্লেতে কোনো ধরনের স্পট থাকা যাবে না এবং অবশ্যই টাচে ঠিকঠাক কাজ করতে হবে। তো এখানে আপনারা দেখতেই পারলেন যে ডিসপ্লেতে কোনো ধরনের স্পট কিন্তু নাই এবং টাচে কিন্তু ঠিকঠাক কাজ করতেছে, কোনো অসুবিধা নেই। তো এমতো অবস্থায় আমরা অবশ্যই মোবাইলটাকে আগে ডিসঅ্যাসেম্বল করে নিব। তো এখানে বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু আমার ওপেনারের সাহায্যে মোবাইলটাকে আস্তে আস্তে সুন্দরভাবে খুলে নিচ্ছি, ব্যাকশেলটা খুলে নিচ্ছি, যাতে করে আমরা মোবাইলটাকে সম্পূর্ণভাবে ডিসঅ্যাসেম্বল করে নিতে পারি। তো এখানে ডিসপ্লেটা মোবাইল থেকে আলাদা করে নেওয়ার জন্য অবশ্যই মোবাইলটাকে সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল অথবা সম্পূর্ণ আলাদা করে নিতে হবে পার্ট বাই পার্ট, যাতে করে আমাদের ডিসপ্লেটা আলাদা করে নিতে কোনো ধরনের অসুবিধা না হয়। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন যে ডিসপ্লে আলাদা করে নেওয়ার জন্যই কিন্তু আমাদের মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করতে হইতেছে। তো কিছু কিছু মডেলের মোবাইল আছে যেগুলা সম্পূর্ণ মোবাইল আলাদা করতে হয় না, যেমন স্যামসাং J6, J4 প্লাস, J6 প্লাস এই টাইপের যেই মোবাইলগুলো আছে এগুলা কিন্তু সম্পূর্ণ আলাদা করতে হয় না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমরা রিঙ্গার স্পিকারের উপরে যেই লজিকটা আছে অথবা রিঙ্গার স্পিকার আছে সেই রিঙ্গার স্পিকারটা কিন্তু আমরা খুলে নিয়েছি। এখানে খুবই সাধারণ একটা ডিজাইন করা, ডিসপ্লে রিবনের সাথেই কিন্তু আপনার চার্জিং লজিকের যে লাইনটা সেটা মাদারবোর্ড পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়েছে। একটা রিবন দিয়ে ওরা কাজ সারছে, একদম ডিসপ্লে রিবনের সাথেই এই কাজটা করে দিছে, আলাদা কোনো রিবন বা কানেক্টর ওরা তৈরি করে নাই। এখানে খরচ কমাইছে বোঝা যাচ্ছে, বাট কাজ হলেই হলো। তো এখানে মোটামুটি কাজ করে এবং এই মডেলটা মোটামুটি পারফরমেন্সে ভালো। তো এখানে আমরা মাদারবোর্ডটা খুলে নিয়েছি। মাদারবোর্ড খুলে নেওয়ার পরে আমরা সম্পূর্ণ কানেক্টরগুলো আলাদা করব। তো এখানে বলে রাখি বন্ধুরা, এখানে কিন্তু আমাদের ব্যাটারিটা খুলে নেওয়ার জন্য অবশ্যই মোবাইলটাকে একটু হিট দিয়ে তারপর ব্যাটারিটা খুলতে হবে। এই কারণে আমরা মোবাইলের যতগুলো ক্যামেরা আছে ক্যামেরাগুলো কিন্তু আমরা আলাদা করে নিচ্ছি, কারণ এই মোবাইলের ক্যামেরাগুলো একটু দুর্বল, দেখা যাচ্ছে একটু হিট পাইলেই ঘোলা হয়ে নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমরা ক্যামেরাগুলো সব আলাদা করে নিচ্ছি, যাতে মোবাইল হিট দেওয়ার সময় ক্যামেরায় কোনো হিট না লাগে এবং ক্যামেরাটা নষ্ট না হয়। তো এখানে ডিসপ্লে সেপারেটর মেশিনের উপর রেখে আমরা মোবাইলটা হিট করে নিলাম, সম্পূর্ণ হিট করে নিলাম এবং হিটের ফলে কিন্তু ব্যাটারির নিচে যে আঠাটা সে আঠাটা আমরা খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে খুলে নিতে সক্ষম হয়েছি, ব্যাটারি কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই। এখানে যদি আমরা আঠাটা একটু নরম করে না নিতাম, অর্থাৎ মোবাইলটা একটু গরম করে না নিতাম, তাহলে কিন্তু ব্যাটারি এত সহজে খোলা যেত না। তো এই কারণেই ব্যাটারি খোলার সময় অবশ্যই যদি দেখি আমরা বেশি আঠা আছে, অবশ্যই আমরা সেই মোবাইলটাকে একটু হিট করে নিব, যাতে করে আঠাটা একটু নরম হয় এবং আমরা যে কোনো জিনিস খুব সুন্দরভাবে সারাইতে পারি। তো এখানে আজকে আমরা হট এয়ার গান এবং একটু থিনারের সাহায্যে আপনাদের ডিসপ্লেটা খুলে দেখাবো। এখানে আমরা ডিসপ্লে সেপারেটরের উপরে কোনো রকম হিট দিয়ে নিই। এখানে হট এয়ার গান, এখানে এয়ার আমি 4-এ রাখছি এবং হিট 350 ডিগ্রি সেলসিয়াস রাখছি। এই অবস্থায় হচ্ছে আমি হট এয়ার গান দিয়ে কাজটা করতেছি। সেখানে একটু হিট দেওয়ার পরেই কাচের যে ভাঙা অংশটুকু আছে ব্লেড দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নেওয়ার পরে এখানে কোনো রকম একটা কাঠ ঢোকানোর জায়গা আমাকে করে নিতে হবে, যাতে পরবর্তীতে আমি আরামে এই ডিসপ্লেটা খুলতে পারি। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে কাঠ ঢোকানোর জায়গা কিন্তু আমি করে নিয়েছি সুন্দরভাবে। এরপরে হচ্ছে আমরা করব কি, কটন বাডের সাহায্যে একটু করে থিনার আপনার ডিসপ্লের চারপাশে দিব, একটু করে হট গান দিয়ে হিট দিব এবং এভাবেই আমরা আস্তে আস্তে করে ডিসপ্লেটা খুলব।
তো আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি আসলে ডিসপ্লেটা খুলতেছি। এই মেথডটা আসলে খুব কাজে দেয়, আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। যারা টেকনিশিয়ান ভাইয়েরা আছেন আমার, তারা চেষ্টা করে দেখতে পারেন। এই মেথডটা কিন্তু আসলেই খুব কাজে দেয়। তো দর্শক বন্ধুরা, আপনাদের কারো মোবাইলে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে এবং আপনি যদি তার সমাধান পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটুলি, ফরিদপুর। আপনি যদি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কের সাহায্যে আপনারা সরাসরি আমাদের সঙ্গে ফেসবুক পেজের সাহায্যে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে 24 ঘন্টায় রিপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত থাকি। যে কোনো সমস্যার সমাধান বা যে কোনো কৌতূহলের জন্য বা যে কোনো প্রশ্নের জন্য আপনারা আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি এবং অবশ্যই প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতেই পারতেছেন যে একটু একটু করে কটন বাডের সাহায্যে আমি কিন্তু থিনার দিচ্ছি চারপাশে, এবং সেটা অবশ্যই খুবই অল্প পরিমাণে দিতে হবে। বেশি দিলে কিন্তু এটা একটা আইপিএস ডিসপ্লে এবং এই ডিসপ্লেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, কারণ এর মধ্যে থিনার শোষণ করার ক্ষমতা আছে। এগুলা কাগজের তৈরি ডিসপ্লে, তাই খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, খুবই অল্প পরিমাণে দিতে হবে। একটু করে হিট দিতে হবে, সুন্দরভাবে ডিসপ্লেটা কিন্তু খুলে আসবে কোনো রকম রিস্ক ছাড়াই। রিস্ক কিন্তু একদমই থাকবে না, একদমই রিস্ক থাকবে না। সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে আসবে, নষ্ট হওয়ার কোনো চান্সই নাই, যদি কপাল খারাপ না থাকে তাহলে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লেটা খুলে নিয়েছি। তো এখন হচ্ছে এই ডিসপ্লে থেকে আমরা এয়ার স্পিকারের টিনটা আলাদা করে নিলাম, এবং পরবর্তীতে এই ডিসপ্লে থেকে ভাঙা গ্লাসটা সেপারেট করার ব্যবস্থা আমাদের করতে হবে। এখানে আপনারা দেখতে পারতেছেন পেছন দিয়ে আমরা ডিসপ্লেটা কাটবো। আজকে আমি পেছন দিয়ে ডিসপ্লেটা কাটবো। তো এই কারণে পেছনে বেশ খানিকটা জায়গা আছে যেখানে বাড়তি আঠা আছে, সেই আঠাটুকু আমরা ইন্ডিকেটর দিয়ে সুন্দরভাবে আপনার পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমাদের কাটিং ওয়্যার অর্থাৎ ডিসপ্লে সেপারেটর যে ওয়্যারটা আছে, তারটা আছে, সেটা ঢুকানোর সময় কোনোভাবে পোলারাইজার পেপারে আপনার লেগে না যায়। এটা যাতে একদম সমান সমান থাকে, তাহলে আর পোলারাইজার পেপার কাটার যে সম্ভাবনাটা ওইটা থাকে না। তো এরপরে আমরা নেক্সট স্টেপে এই যে রিবনটা আছে, এই রিবনটা ছাড়িয়ে নিব ডিসপ্লের বডি থেকে। ছাড়িয়ে নেওয়ার পরে আমরা স্কচ টেপ লাগাই দিব। তো এখানে স্কচ টেপ লাগানোর সুবিধাটা হচ্ছে আপনার যখন ডিসপ্লে সেপারেটর মেশিনে আমরা ডিসপ্লেটা সেপারেট করব, তখন দেখা যাবে যে আপনার ডিসপ্লের যে ভাঙা অংশটুকু আছে, এটুকু যদি আমরা স্কচ টেপ না লাগায় সেপারেট করি, তাহলে ডিসপ্লে থেকে সেপারেট হওয়ার সঙ্গে সঙ্গে কাজগুলো আলাদা হয়ে যাবে, এবং ডিসপ্লেটাকে কিন্তু তখন মেশিন আর টান দিয়ে ধরে রাখতে পারবে না, মেশিন ডিসপ্লেটাকে ছেড়ে দিবে, যার কারণে আমাদের দেখা যাবে কাটতে খুব অসুবিধা হবে। তো এই কারণেই আমরা অতিরিক্ত ভাঙাচোরা যে ডিসপ্লেগুলো থাকে সেগুলোর উপরে অবশ্যই অবশ্যই টেপ লাগাই দিতে হবে, যাতে পরবর্তীতে আমাদের ওই ডিসপ্লেটা সেপারেট করতে কোনো অসুবিধা না হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি কিভাবে স্কচ টেপ লাগাই নিতেছি ডিসপ্লের উপরে। তো যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আছেন, যারা আমার চ্যানেল প্রতিনিয়ত ফলো করেন, তাহলে আপনারা দেখতে পারতেছেন যে আমি কিভাবে কাজটা করতেছি। আপনারা যদি প্রতিনিয়ত এই চ্যানেল ফলো করেন এবং বিভিন্ন ধরনের যে ডিসপ্লেগুলো আছে সেগুলো আমি খুলি, সেপারেট করি, এই সম্পর্কে যদি আপনি দেখতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার আসলে কোনো ট্রেনিং সেন্টারের প্রয়োজন হবে না। এই ভিডিওগুলো দেখে আশা করি আপনি কাজ করতে সক্ষম হবেন। তো এখানে দেখতেই পারতেছেন যে আমার কিন্তু কাজ করার প্রসেসিংটা একটু ভিন্ন, হয়তো একটু সময় লাগে, বাট প্রসেসিংটা একদম নিট অ্যান্ড ক্লিন হয় এবং কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, এবং এইভাবে কাজ করলে হার্ডওয়্যারের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে না। অনেকের দেখা যায় যে ক্যামেরা নষ্ট হয়ে যায়, মোবাইল সহ আপনার বাবল রিমুভার চেম্বারের মধ্যে দিয়ে দেয়, তাদের কিন্তু ক্যামেরার লেন্সটা ফেটে যায়, নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি কখনোই ডিসপ্লে আলাদা না করে পুরো মোবাইলটাই বাবল চেম্বারের মধ্যে দিই না। আপনারা কেউ দিবেন না এটা, তাহলে ক্যামেরার লেন্সটা ফেটে যাবে, কাস্টমারের ক্ষতি হবে। তো আমাদের স্কচ টেপ লাগানো শেষ হয়ে গেছে। এখন আমরা সেপারেটর মেশিনে 80°C তাপমাত্রায় রেখে এই ডিসপ্লেটাকে সেপারেট করে নিব। আপনার লক্ষ্য রাখতে হবে যে সেপারেট করার সময় কোনো তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে কিন্তু পোলারাইজার পেপারে আপনার কোনো রকম যদি মানে কাচের ভাঙা অংশ একবার লেগে যায়, তাহলে কিন্তু আপনার ডিসপ্লেটার পোলারাইজার যে পেপারটা আছে, অর্থাৎ কালার পেপার যেটা আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে।
তো এটা হইতে দেওয়া যাবে না, কালার পেপার নষ্ট হয়ে গেলে কিন্তু খাটনি বাড়ে অনেক। তো এই কারণে আমরা চেষ্টা করব যে প্রয়োজনে 2 মিনিট দেরি করে আমি কাটবো, কোনো সমস্যা নেই, একটু সময় নিয়ে কাটবো। বাট তারপরেও মেক শিওর করতে হবে যে আমাদের কালার পেপারটা যেন না কাটে। তো এখানে দেখতে পারতেছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি সেপারেট করে নিছি, কালার পেপার কিন্তু কাটে নাই। তো এখন গ্লুর আপনার ডিসপ্লের গ্লু রিমুভার যে মোটরটা আছে, এই মোটরের সাহায্যে আমরা সারা ডিসপ্লের গ্লুটা রিমুভ করে নিব, যাতে পরবর্তীতে আমরা নতুন একটা গ্লাস লাগানোর আগে ডিসপ্লেটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারি। তো বন্ধুরা, এখানে ডিসপ্লে যাতে দীর্ঘ না হয়, সরি, ভিডিওটা যাতে দীর্ঘ না হয়, এই কারণে কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইছি, আপনারা একটু দেখবেন, বুঝতে পারবেন। তো এইভাবে আসলে ডিসপ্লেটা পরিষ্কার করে নিতে হবে। পরবর্তীতে ফাইনালি পরিষ্কার করব আমি ব্যবহার করি কোচু 520 প্লাস ডিসপ্লে পরিষ্কার করার জন্য। এই ধরনের আরও স্প্রে আছে, আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলা দিয়ে খুব সুন্দর ডিসপ্লে পরিষ্কার হয়, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়, এবং ওসিএ করার পরে আসলে বোঝা যায় না যে কোনো কাজ করা হয়েছে এই ডিসপ্লেটার ওপরে, একদম পারফেক্ট নতুন ডিসপ্লের মতো তৈরি হয়ে যায়। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে ফাইনালি আমরা 530 স্প্রে দিয়ে এবং পরিষ্কার একটা উইপস এর সাহায্যে ডিসপ্লেটাকে পরিষ্কার করে নিলাম। এইবার হচ্ছে আমাদের ওসিএ গ্লাসে যেহেতু বাড়তি আঠা নাই, এই কারণে আমরা ওসিএ যে গ্লুটা আছে, ওসিএ পেপারটা আছে, সেটা ডিসপ্লের উপরই আমরা লাগাই দিতেছি। ডিসপ্লের উপর লাগাই দেওয়ার পরে আমরা এন্টি কাটারের সাহায্যে ওসিএ পেপারের যে বাড়তি অংশটুকু আছে সেই অংশটুকু কেটে নিব, যাতে আমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। তো আপনারা দেখতে পারতেছেন যে এন্টি কাটারের সাহায্যে কাচের উপর রেখে কিন্তু আমি এইভাবে আপনার বাড়তি আঠাটুকু কেটে নিতেছি। তো অনেকের কাছে মনে হতে পারে যে ব্লেড দিয়ে কাটা যায়, এটা দিয়ে কাটা যায়, এইভাবে কেন? তো যে যেভাবে আসলে কাজ করতে অভ্যস্ত সে সেভাবে কাজ করে। আপনাদের যদি অন্য কোনো ভাবে সুবিধা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই সেভাবে কাজ করবেন, কোনো সমস্যা নাই। তো আমি এইভাবেই কাজ শিখছি, তাই আমি এইভাবেই কাজটা করি আসলে। তো এখানে আমরা ব্যাটারিটা আলাদা করে নিব। ব্যাটারিটা আলাদা করে নেওয়ার পরে ডিসপ্লের সাথে আমাদের যে মূল ওসি গ্লাসটা, যেটা আমি অ্যাটাচ করব ডিসপ্লের উপর, সেটা সুন্দরভাবে অ্যাটাচ করে দিব। তো তার আগে আমাদের ফ্রেমের উপরে কিন্তু খুব সুন্দরভাবে ডিসপ্লেটা বসায় নিতে হবে, এবং ডিসপ্লের উপরে যে আপনার আঠার উপরে যে পেপারটা আছে সেই পেপারটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা উঠাই নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে আঠার পেপারটা উঠাই নিলাম। তো এইবার ডিসপ্লেটা আমার মোবাইলের ফ্রেমের উপরে খুব সুন্দরভাবে অবশ্যই গ্লাসটা ডিসপ্লের উপরে লাগাই দিতে হবে, এবং ফ্রেমের মধ্যে কিন্তু অ্যাকুরেট বসতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে। তো এটা দিয়ে দিলাম হচ্ছে মেশিনের মধ্যে। এইখান থেকে ডিসপ্লে আর টাচটা অ্যাটাচড হয়ে বের হয়ে আসবে, ডিসপ্লে আর ওসি গ্লাসটা। আর ভেতরে যে সামান্য কিছু বাবল রয়ে গেছে, সেই বাবলটা রিমুভ করার জন্য আমরা বাবল রিমুভার মেশিনের মধ্যে দিয়েছি। তো এখান থেকে বাবল রিমুভ হয়ে চলে আসবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে কিন্তু সম্পূর্ণ বাবলটা রিমুভ হয়ে গেছে, কোনো বাবল নাই। তো নেক্সট স্টেপে আমরা অবশ্যই এখানে কালো আঠা ব্যবহার করব, যেহেতু মোবাইলের বডিটা কালো, তাই আমরা কালো আঠা ব্যবহার করব। এবং আঠা বডির সঙ্গে লাগানোর পরে অন্ততপক্ষে 2-3 মিনিট অপেক্ষা করতে হবে, যাতে আঠাটা একটু শুকায় আসে, এবং তারপরে আমরা ডিসপ্লেটা আঠার উপরে বসায় দিব। ঠিক আছে? তো এখানে আমরা এয়ার স্পিকারের যে নেটটা আছে সেটা কিন্তু আমরা মোবাইলের উপর সুন্দরভাবে দিয়ে দিলাম আঠা দেওয়ার পরে, যাতে আঠার সাথে এটা লাগে যায়, কোনোভাবে ছুটা না পড়ে। এবং ডিসপ্লেটা কিন্তু এখন আমরা বডির সঙ্গে সুন্দরভাবে ইনস্টল করে দিব। ঠিক আছে? এটা কিন্তু ফিনিশিং হওয়ার পরে একদম বোঝাই যাবে না যে ডিসপ্লের উপরে আসলে কোনো কাজ করা হয়েছে, এটা খুব সুন্দর কাজ হয়। তো বন্ধুরা, এখানে আমি ডিসপ্লেটা বসাই দিছি মোবাইলের উপর, এবং যেরকমভাবে আমি মোবাইলটা ডিসঅ্যাসেম্বল করে নিয়েছিলাম, অর্থাৎ ব্যাটারি খুলছিলাম, মাদারবোর্ডের থেকে ক্যামেরা খুলছিলাম, ঠিক একইভাবে অনুরূপভাবে আবার সব কিছু আমি এই মোবাইলের উপর ইনস্টল করে দিব, অর্থাৎ অ্যাসেম্বল করে দিব। তো এখানে ক্যামেরাগুলো আমরা লাগাই দিতেছি। আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে ক্যামেরার প্রথম অবস্থায় যেরকম ছবি দেখাইছিলাম, পরবর্তীতে কিন্তু ঠিক একই রকম আছে, ক্যামেরার কোনো পরিবর্তন হয় না বা ক্যামেরা নষ্ট হয় নাই। অনেকেই কিন্তু ক্যামেরা নষ্ট করে ফেলে হিট দিতে যায়। ঠিক আছে? তো
তো বন্ধুরা আপনাদের আবারও বলে রাখি, যদি আপনাদের মোবাইল এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানাতে পারেন যে আপনার মোবাইলে কোন ধরনের সমস্যা আছে এবং আপনি কি ধরনের সমাধান চান, অথবা কোন টাচ বা ডিসপ্লের দাম কত, এগুলো আপনি জিজ্ঞাসা করতে পারেন। সব কিছুর সম্পূর্ণ ডিটেইল আপনারা পেয়ে যাবেন। আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে একটি লাইক করে আমাদেরকে উৎসাহ দিবেন। তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন যে এখানে কিন্তু আমি সবগুলা স্ক্রু যেমনভাবে খুলে নিয়েছিলাম ঠিক একইভাবে একটা ইলেকট্রিক্যাল স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি সবগুলা স্ক্রু কিন্তু লাগিয়ে দিচ্ছি কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে গ্লাস চেঞ্জের প্রসেসটা কিন্তু একটু বেশি লেন্দি, কিন্তু তারপরেও কিন্তু পারফেক্টলি কাজটা হয়, একদম পুরো পারফেক্ট কাজ হয়, কোনো সমস্যা থাকে না, একদম হুবহু অ্যাজ ইট ইজ কাজ হয়। ওপর থেকে ডিসপ্লে কাটা, ডিসপ্লে সেপারেট না করা, এগুলো আসলে ঠিক না, কারণ ক্যামেরা সহ বাবল রিমুভারের মধ্যে দিলে মাঝে মধ্যেই ক্যামেরার লেন্স ফেটে যায় এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হয় অথবা কাস্টমার ক্ষতিগ্রস্ত হয়। এই কারণে আমরা সম্পূর্ণ ডিসঅ্যাসেম্বল করে নিই যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। তো এখানে আমরা ডিসপ্লে যে আঠা দিয়ে লাগাইছি চারপাশে তো আঠা, বাড়তি আঠা রয়েছে, এই কারণে আমরা থিনারার একটা উইপসের সাহায্যে চারপাশের যে বাড়তি আঠা আছে এই বাড়তি আঠাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিব, যাতে করে পরবর্তীতে বোঝা না যায় যে এই ডিসপ্লেটার উপরে কোনো ধরনের কোনো কাজ করা হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু টাচ রেসপন্স ঠিকঠাক করতেছে, ডিসপ্লের উপর কিন্তু বিন্দুমাত্র স্পট নাই, কোনো ধরনের কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ। তো আপনারা দেখতেই পারতেছেন যে কাজটা কী পরিমাণ ভালো হয়েছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। এবং এখানে আপনারা ক্যামেরাটা দেখতে পারতেছেন যে কী পরিমাণ স্পষ্ট আছে, এই ক্যামেরায় কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই বন্ধুরা দেখতে পারতেছেন। তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন সুস্থ থাকবেন, সবল থাকবেন এবং অক্টাটেকের সঙ্গেই থাকবেন।